এবং তারেক রহমান সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট রহমান আবর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতা, আপনাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা, আমাদের আগামীর বাংলাদেশের দিক নির্দেশক, এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ, আমাদের প্রিয় নেতা, প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন, জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। তিনি আমাদের মাঝে ফিরে আসতে পেরেছেন। আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75-এ আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে 90-এ স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি 2024 সালে, 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।
প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন,
আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে, গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, আমরা জানো হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী, আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন, তার সাথে কি হয়েছে
আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই মিলে করব কাজ। সবাই মিলে করব কাজ, কর্মমদের বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে, আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদের মাঝে এসে আজকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সেই জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, সংগ্রামী সালাম জানাই, শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছি, তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মনে রাখবেন, we have a plan, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। ওই নেতা আছে, সবাইকে দু হাত তুলে বলতে হবে নেতা আছে। ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান।
রহমান তারেক 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 রহমান তারেক। কিছুক্ষণ আগেই বক্তব্য শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ একটি বক্তব্য তিনি দিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার তিনি আহ্বান জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য সহকারে মোকাবেলার আহ্বান জানিয়েছেন এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান। প্রিয় সমাবেশ, আমাদের ভলান্টিয়ার প্লাস দলীয় ত্যাগী নেতা কর্মীর প্রতি উদাত্ত আহ্বান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে মঞ্চ থেকে তিনি নেমেছেন এবং সরাসরি এবারকার হসপিটালে যাবেন। রাস্তার দুই পারে আপনারা যেখানে আছেন আপনারা যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই এবারকার হসপিটালে যাবেন। এবারকার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন, দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিট, সাধারণ মানুষ, উৎসুক জনতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য শেষ করেছেন। এখন তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত কয়েকদিন আগেই তার মেডিকেল বোর্ডের সদস্যরা ব্রিফিং করে জানিয়েছেন। এখন তিনি মঞ্চ থেকে নামার চেষ্টা করছেন। নেতাকর্মীদের ভিড় রয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের জায়গা করে দেওয়ার জন্য তিনি বারবার অনুরোধ জানাচ্ছেন। আর তারেক রহমান তার যে বক্তব্য তিনি দিয়েছেন, তিনি বলেছেন যে সব ধর্মের মানুষ নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ তিনি গড়তে চান। যে কোনো ধরনের আধিপত্যবাদী ষড়যন্ত্র সেটি তিনি মোকাবেলা করেই সবাইকে এগিয়ে যেতে হবে। একজন মা যেমন স্বপ্ন দেখেন নিরাপদ বাংলাদেশের, সেরকম নিরাপদ বাংলাদেশ গড়তে হবে। তরুণরাই দেশের নেতৃত্ব দেবেন, কঠিন পরিশ্রমের মাধ্যমেই দেশকে গড়ে তোলার তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন যে সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ, এই স্লোগানটি তিনি দিয়েছেন। দেশে ফিরে রাজস্বিক সংবর্ধনা তিনি পেয়েছেন। যারা তাকে সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং তার যে রাষ্ট্রনায়কোচিত ঐতিহাসিক প্রত্যাবর্তন সেটি আমরা প্রত্যক্ষ করলাম এবং তারেক রহমান যেটি বলেছেন যে সময় এসেছে সবাই মিলে একটি নিরাপদ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া। আর সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয় তাহলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব। এর আগে আমরা দেখেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন লন্ডন থেকে সিলেট হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন, বিমানবন্দরে নেমেই তিনি টেলিফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন এবং তার নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থায় তদারকি করার জন্য, সহযোগিতা করার জন্য প্রধান উপদেষ্টাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টাও তাকে স্বাগত জানিয়েছেন দেশে প্রত্যাবর্তনের জন্য। একই সঙ্গে জামায়াতের আমিরও সপরিবারে দেশে আসায় তারেক রহমানকে সাধুবাদ জানিয়েছেন এবং অন্য যে দলের নেতারাও কিন্তু তারেক রহমানকে স্বাগত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন, কেউ মন্তব্য করেছেন। লাখ লাখ মানুষ 36 জুলাই এক্সপ্রেসওয়ের যে সংবর্ধনা মঞ্চে এখন অপেক্ষা করছিল তারেক রহমানের কে এক নজর দেখার জন্য। প্রিয় নেতা, তিনি 17 বছর 3 মাস নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরেই
তিনি খালি পায়ে বাংলার মাটির স্পর্শ নিয়েছেন, একই সঙ্গে মাটির সুধা তিনি হাতে মেখেছেন এবং এরপরেই আমরা দেখেছি যে তিনি একটি বাসে ওঠেন, বিশেষ বুলেট প্রুফ বাস বলা হচ্ছে সেই বাসটিকে, এবং এই বাসটিকে ব্র্যান্ডিং করা হয়েছিল লাল সবুজের আদলে। এই বাসটিকে তৈরি করা হয়েছিল, ব্র্যান্ডিং করা হয়েছিল। সেই বাসে চড়েই তিনি বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে 300 ফিটে আসেন এবং এই সময়টুকু অর্থাৎ বিমানবন্দর থেকে 300 ফিটের সংবর্ধনা মঞ্চে আসার পথটুকুতেই সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা, এবং 3 ঘন্টার এই সময়টি আমরা দেখেছি যে তিনি যখন বিমানবন্দর থেকে রাস্তা দিয়ে আসছিলেন এবং রাস্তার দুই ধারে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন, তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমানও বাসের ঠিক সামনে ড্রাইভিং সিটের ঠিক পাশেই দাঁড়িয়ে দরজার গেটে দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেছেন এবং তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান মঞ্চ থেকে নামার অপেক্ষা করছেন, কারণ নেতাকর্মীরাদের প্রচণ্ড ভিড় সামনে এবং সেই ভিড় ঠেলে তাকে সামনে এগিয়ে যেতে হবে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা যথেষ্ট চেষ্টা করছেন যে তার বের হওয়ার পথটুকু যেন সুগম করা যায়, পথটুকু যেন ফাঁকা করা যায়, সেই চেষ্টাই করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিজিবি সদস্যরা রয়েছেন, দলের স্বেচ্ছাসেবকরা রয়েছেন, সিএসএফ সদস্য, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, যেটি বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা সদস্যরা তারাও কিন্তু রয়েছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান এখন মঞ্চ থেকে নামছেন এবং মঞ্চ থেকে নেমে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন। নেতাকর্মীদের সাথে হাত মেলাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি এখন মঞ্চ থেকে নেমে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন, যেখানে রয়েছেন তার মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া 23 নভেম্বর তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। সেই থেকেই বেগম খালেদা জিয়া আর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাঝে বেশ কিছুদিন তারেক রহমানের অবস্থা সংকটাপন্ন হয়েছিল এবং তারেক রহমানকে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হয়েছিল এবং বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও রেডি করা হয়েছিল, কিন্তু শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় তাকে আর বিদেশে নেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান জনসমুদ্র ঠেলে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। নেতাকর্মীদের বেষ্টনী রয়েছে, সিএসএফ সদস্যদের বেষ্টনী রয়েছে, তারপরেও নেতাকর্মীদের যে ঢল, সেই ঢলের কারণে তাকে যেতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানব ঢাল তৈরি করা হয়েছে তারেক রহমানের জন্য। নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেমন রয়েছেন, একই সঙ্গে দলীয় নেতাকর্মীরাও কিন্তু রয়েছেন। তারেক রহমানের গাড়ি পর্যন্ত যাওয়ার যে পথটি, সেই পথটি মসৃণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বাসে করে তারেক রহমান বিমানবন্দর থেকে সভা মঞ্চে এসেছিলেন, ঠিক সেই বাসে গিয়েই তারেক রহমান উঠেছেন। নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় এবং সেই ভিড় ঠেলেই তারেক রহমান বাসে উঠলেন এবং এই বাসটি এখন যাবে এভার কেয়ার হাসপাতালে। সেখানে রয়েছেন চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়া, তার মায়ের পাশে তিনি দেখা করবেন। আর তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে 2-3 দিনের, আজকে থেকে মোট 3 দিনের কর্মসূচি ঘোষণা করা রয়েছে বিএনপির তরফ থেকে। আগামী কালকে বাদ জুমা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলের প্রতিষ্ঠাতা তার মাজারে যাবেন, সেখানে দোয়া মোনাজাত করবেন তারেক রহমান। এরপরে কালকেই তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন 71-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে। এরপরে রোববারের কর্মসূচি আমরা যতটুকু, শনিবারের কর্মসূচি আমরা যতটুকু জেনেছি যে তিনি নির্বাচন কমিশনে যাবেন, তার ভোটার হতে গেলে বা জাতীয় পরিচয়পত্রের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি তিনি করবেন। এরপরে তিনি আসবেন বিপ্লবী
শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত তিনি করবেন। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার পরে অথবা নির্বাচন কমিশনের যে ভোটার হওয়ার যে কার্যক্রম সেখান থেকেই তিনি পঙ্গু হাসপাতালে যাবেন। সেখানে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের অনেকেই এখনও চিকিৎসাধীন রয়েছেন, তাদের খোঁজ খবর নেবেন। সেখান থেকেই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে, মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম বিপ্লবী আধিপত্যবাদ বিরোধী অন্যতম কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেই কর্মসূচিটি কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান এখন যে বাসে করে তিনি বিমানবন্দর থেকে এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে এসেছেন, সেই বাসেই তিনি উঠে বসেছেন। নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন। সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখন এই বাসটি এভার কেয়ার হাসপাতালে যাবে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া, তারেক রহমানের মা। তিনি তার মায়ের পাশে গিয়ে বসবেন এবং মায়ের খোঁজ নেবেন। এবং তারেক রহমান যেটি বক্তব্যে বললেন, তার সবসময় মনোযোগ থাকে তার মায়ের শয্যা পাশেই। তারেক রহমান যদি বলছিলেন তার দৃষ্টি সবসময় সেদিকেই থাকে। এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, 15 বছর 3 মাস যে আন্দোলন করেছে বিএনপি নেতাকর্মীরাদের, নানা রকম হামলা মামলা, হয়রানি করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সেই প্রসঙ্গগুলোও কিন্তু তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেছেন। এবং তার বক্তব্যের মূল যে কথা, সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে হবে এবং যে কোনো ধরনের যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা করা যাবে না। সবাই যাতে নিরাপদে দেশে থাকতে পারেন বা সবাই যেন নিরাপদ বোধ করেন, সেই দিকটি কিন্তু তার বক্তব্যে বারবার তুলে ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান আবারও বাসের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন, যেখানে দাঁড়িয়েই তিনি বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চে তিনি এসেছিলেন এবং তিনি এখন অপেক্ষা করছেন যে রাস্তাটুকু নেতাকর্মীদের ভিড় বা জটলা বা গাড়ির সামনে যে জটলা একটু কমে গেলে তিনি গাড়ি চলতে শুরু করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2007 সালের 7 মার্চ মনির রোডের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। তাকে 111-এর সময় তিনি গ্রেফতার হন এবং গ্রেফতার হওয়ার পরে তার উপর অমানসিক নির্যাতন করা হয়। এবং তারেক রহমান কাঠগড়ায় দাঁড়িয়ে সে সময় আদালতে বলেছিলেন যে তাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তাকে চোখ বেঁধে নির্যাতন করা হয়েছিল। এরপরে তিনি বলেছেন যে এই যে অমানসিক নির্যাতনে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয় এবং এরপরে আমরা দেখেছি যে 18 মাস তিনি কারাভোগ করেছেন। 18 মাস কারাভোগ করার পরে তিনি 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপরে 17 বছর 3 মাস পর তিনি দেশে ফেলেন। গাড়ি ভরের সঙ্গে আছেন আমাদের সহকর্মী আহমেদ সালেন। আমরা আহমেদ সালেনের কাছ থেকে জানবো আরো বিস্তারিত সেখানকার পরিস্থিতি। এই মঞ্চ থেকে উঠবে না, মঞ্চ ভেঙে যাবে, দয়া করে নেমে যান। বক্তব্য রেখেছেন অভ্যর্থনা মঞ্চে, যেখানে 300 ফিটে তারেক রহমানকে যে অভ্যর্থনা জানানো হলো 17 বছরের পর তিনি যে দেশে ফিরলেন, ফেরার পরে তাকে বিএনপি নেতা কর্মী সাধারণ মানুষ যে অভ্যর্থনা দিয়েছে তিনি সেখানে বক্তব্য রেখেছেন। সেখান থেকে তিনি এখন যাচ্ছেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে তার মা অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে ভর্তি আছেন অসুস্থ অবস্থায়। গত 23 নভেম্বর থেকে এই এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি আছেন, অর্থাৎ 1 মাসের বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি এবং এখন এই মুহূর্তে তিনি আইসিইউতে আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাকে মূলত দেখার জন্যই তারেক রহমান ইতিমধ্যে এখন এই মুহূর্তে তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে যাচ্ছেন।
তিনি তাকে বহনকারী যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরে তিনি যাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের দিকে। যদি বলতে হয় তারেক রহমানের যে প্রোটোকলে যে গাড়িগুলি রয়েছে নিরাপত্তায় নিয়োজিত, এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরটি এগিয়ে আসছে। তারেক রহমানের গাড়ি বহরটি এই মুহূর্তে এগিয়ে আসছে 300 ফিটের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা জুড়ে নেতাকর্মীদের এখনো ঢল রয়েছে। হাজারো নেতাকর্মী, লাখো নেতাকর্মী দুপাশে অবস্থান করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তার বক্তব্য এতক্ষণ শুনেছে সব নেতাকর্মীরা এবং যারা সাধারণ মানুষ যারা এসেছিলেন তারেক রহমানকে দেখার জন্য, তারা এখন মূলত দুপাশে অবস্থান নিয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি সামনে এগিয়ে আসছে। আমরা চেষ্টা করব সেটি সরাসরি সম্প্রচার করার জন্য এবং সম্প্রচার করছি। আমরা দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ি বহর ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। তার যে প্রোটোকলের গাড়িগুলি রয়েছে সেগুলো কিন্তু তার গাড়ির সামনে রয়েছে। তাকে বহনকারী যে বাসটি রয়েছে সেটিকে ঘিরে রয়েছে, যদিও এখনো পর্যন্ত তার গাড়ি বহরটি র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজেপির নিরাপত্তার চাদরে ঢাকা তার গাড়ি বহরটি, যে গাড়ি বহর ঘিরে নেওয়া হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি তার গাড়ি বহরে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের বহনকারী গাড়ি বহরটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। নেতাকর্মীরা দুপাশে অবস্থান নিয়েছে, যারা মূলত এই নিরাপত্তায় নিয়োজিত আছেন। গাড়ি বহরটি সামনে এগোতে কষ্ট হচ্ছে নেতাকর্মীদের ভিড়ের কারণে, কেননা এত বছর পর তার নেতাকর্মী তাদের নেতাকে এতদিন পর দেখছেন, সে কারণে বেশ দেরি হচ্ছে তার এই মঞ্চ থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে রাস্তাতে পার হয়ে এভারকেয়ারের দিকে যাওয়ার যে রাস্তাটি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়ি বহর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি। আপনারা যদি বলতে চাই যে আজকে তারেক রহমান 17 বছর পর দেশের মাটিতে নেমে তিনি গণসংবর্ধনায় বা এই অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি তার বক্তব্য রেখেছেন, যেখানে তিনি সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, এবং তিনি বলছেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং কোনো উস্কানিতে পা না দিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলায় কারো সঙ্গে কোনো ধরনের যেন বিশৃঙ্খলায় নেতাকর্মীরা পা না দেন, না করেন। আপনি জানেন যে আগামী নির্বাচনে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অংশ নিচ্ছেন। তিনি বলেন ৭১-এর স্বাধীনতা এসেছিল, ২৪-এ সার্বভৌম রক্ষা করেছিল দেশবাসী, সবাই মিলে দেশ গড়ার একটি সুযোগ তৈরি হয়েছে। সবাইকে আবারও সেই কথা স্মরণ করে দিয়ে সবার প্রতি আহ্বান জানান, দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান যেন সবাই সেই সহযোগিতা করেন এবং সব ধরনের সব মানুষ মিলে সকলে মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি। ঐক্যবদ্ধ হলে তিনি বলেন যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। বিগত 15 বছর যে স্বৈরাচারের শাসন আমলে দেশ যে পিছিয়ে গেছে বা অনেকে শাসনে সবাই যে নির্যাতনের শিকার হচ্ছে অনেক মানুষ, সেই বিষয়গুলি মাথায় রেখে সামনের নতুন বাংলাদেশ গড়ে তুলতে নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর কাছেও আহ্বান জানান তিনি।
তিনি বলেন আধিপত্যবাদ শক্তি এখনো সক্রিয় আছে, ষড়যন্ত্র মোকাবেলা সবাইকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দেশবাসী এবং নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তারেক রহমান। তার বক্তব্য তিনি প্রায় 10 মিনিটের বেশি বা বেশ কিছু বক্তব্য রাখেন এবং বক্তব্য রেখে এখন তিনি তার মায়ের কাছে যাচ্ছেন, অর্থাৎ তিনি তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন যাবৎ প্রায় এক মাসের বেশি সময় ধরে এভারকের হাসপাতালে ভর্তি আছেন অসুস্থ অবস্থায়। তাকে এক নজর দেখার জন্য, তার অসুস্থ মাকে দেখার জন্য তারেক রহমান এখন যাচ্ছেন এভারকের হাসপাতালে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারেক রহমানের বহনকারী যে গাড়িটি, সেটি কিন্তু সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, নিরাপত্তার চাদরে আছে সেই পুরো এলাকাটি। দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর কাছে আহ্বান জানান তিনি। একদম আটকে যাও। এখন এই মুহূর্তে তারেক রহমান তিনি এখানে বক্তব্য রেখে নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো রকমের কারো ফাঁদে পা না দিতে অনুরোধ জানিয়েছেন এবং দেশবাসীকে আগামী বাংলাদেশ বিনিময়ের ক্ষেত্রে অবদান রাখতে, ভূমিকা রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। তিনি বলেন যে তার এই প্রত্যাবর্তন এর মাধ্যমে তিনি জনগণকে তার প্রতিদান দিতে চান, যে কারণে দেশের মানুষের কাছে তিনি কাজ করতে চান। আপনি জানেন যে তাকে বহনকারী গাড়ি বহরটি ইতিমধ্যে খুব কাছাকাছি রয়েছে। আপনারা দেখছেন তার গাড়ি বহরটি নেতাকর্মীরা ঘিরে রেখেছেন, যে কারণে সামনের দিকে এগোতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তিনি তারেক রহমান তার বক্তব্যে বলেছেন তাদের একটি পরিকল্পনা রয়েছে, তাদের দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে সেটিকে এগিয়ে নিতে নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীরও সহযোগিতা তিনি প্রত্যাশা করেন। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান এভারকেয়ারে যাওয়ার উদ্দেশ্যে তিনি 300 ফিটের রাস্তায় রয়েছেন, যেখান থেকে অভ্যর্থনা শেষে তিনি এখন রাজধানী এভারকেয়ার হাসপাতাল, যেখানে তার মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি এখন এই মুহূর্তে আইসিইউতে আছেন। তাকে মূলত দেখার জন্যই, তাকে দেখতেই মূলত তারেক রহমান এখন যাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের দিকে, যেখানে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রয়েছে এভারকেয়ার হাসপাতাল। আপনারা দেখছেন তার গাড়ি বহরটি আসলে ঘিরে রাখার কারণে নেতাকর্মীরা সামনের দিকে এগোতে বেগ পেতে হচ্ছে। তার গাড়িটি যে বহন করছে যে গাড়িটি, সেটি সামনের দিকে এগোতে বেশ বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবং আপনারা জানেন যে তার এই নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের সদস্য, অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ যারা এখানে রয়েছেন তারা সবাই সহযোগিতা করেছেন এবং এই সুশৃঙ্খলভাবে এই নিরাপত্তার মধ্য দিয়ে তারেক রহমান তিনি আজ তিনি এই দেশে এসে পৌঁছেছেন এবং তিনি এখন অভ্যর্থনা শেষে অভ্যর্থনায় বক্তব্য দিয়েছেন। অভ্যর্থনায় বক্তব্য দেওয়া শেষে তিনি এখন যাচ্ছেন, তার মা এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তাকে দেখার জন্য, সে কারণে তিনি তার গাড়ি বহরটি ধীরে ধীরে এগোচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি তার গাড়ি বহরটিকে ঘিরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছে, যা সত্যি তাদের কষ্টের প্রতিদান হিসাবে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় বিএনপির তরফ থেকে বা দেশবাসীর পক্ষ থেকে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এত বড় একটি আয়োজনকে সুশৃঙ্খলভাবে পরিপূর্ণভাবে সমাপ্ত করা বা সুষ্ঠুভাবে শেষ করার
প্রায় শেষ পর্যায়ে রয়েছে আজকের দিনে, যেখানে নেতাকর্মীরা সহ এই উচ্ছ্বাস উদ্দীপনা মধ্য দিয়ে যে এই প্রোগ্রামটি, এই আয়োজনটি শেষ হচ্ছে, সেটি একটি বড় বিষয়। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান, এই আয়োজনকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং তার অভ্যর্থনার আয়োজনকে তারা সুশৃঙ্খলভাবে শেষ করতে পারছেন, সেটাই আসলে এত মানুষের, লক্ষ লক্ষ মানুষের জমায়েত যেখানে ছিল এই 300 ফিট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি বহর এখন দেখতে পাচ্ছি তারেক রহমান আসলে মানুষের ভিড়ে তার গাড়ি বহরটি আসতে পারছে না সামনের দিকে, যেখানে মানুষে, তার নেতাকর্মীরা তাকে ঘিরে রেখেছে। তার গাড়ি বহরটা আমরা দেখছি বহু দূরে দাঁড়িয়ে আছে। আমরা চেষ্টা করব সেই গাড়ি বহরটি দেখানোর জন্য। এখন তারেক রহমান তার অভ্যর্থনা শেষে তিনি যাচ্ছেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি এবারকার হাসপাতালে মাস খানেকের বেশি, 1 মাসের বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন অসুস্থ অবস্থায়, তাকে দেখতে তিনি যাচ্ছেন এবং সেখান থেকে তিনি বাসায় ফিরবেন। তবে আজকের কর্মসূচি তার মাকে দেখার মধ্য দিয়ে, তার বাসায় ফেরার মধ্য দিয়ে শেষ হচ্ছে, সেটি কিন্তু আমরা বলতে পারছি। এবং আগামীকাল তিনি জুম্মার নামাজের পর, অর্থাৎ শুক্রবার জুম্মার নামাজ শেষে তিনি স্মৃতিসৌধে যাবেন, যেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি স্মৃতিসৌধে যাবেন এবং সেখান থেকে তিনি তার বাবার কবর, অর্থাৎ শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার যেখানে রয়েছে সমাধিতে তিনি যাবেন, সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং মাজার জিয়ারত করবেন, তার বাবার কবর জিয়ারত করবেন তিনি। এবং তার পরদিন তিনি যে কর্মসূচি রয়েছে বিএনপি তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে, আগামী পরশু অর্থাৎ শনিবার তিনি প্রথমে যাবেন তিনি ভোটার এবং হওয়ার জন্য এবং এনআইডি কার্ড করার জন্য নির্বাচন কমিশনে, সেখান থেকে তিনি যাবেন। সম্প্রতি ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি, যিনি নিহত হয়েছেন দুর্বৃত্তদের গুলিতে, তার কবর জিয়ারত করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী কবি নজরুল ইসলামের কবরের পাশে শায়িত রয়েছেন ওসমান হাদি, তার কবর জিয়ারত শেষে তিনি যাবেন পঙ্গু হাসপাতালে, যেখানে রয়েছেন জুলাইয়ের আহত যোদ্ধারা যারা রয়েছেন তাদেরকে দেখতে তিনি যাবেন। মোটামুটি এই 3 দিনের কর্মসূচি তার হাতে রয়েছে, যেটি আমরা জানতে পেরেছি। তবে আগামীকাল পরশু আমরা তার পরবর্তী কর্মসূচিগুলি জানতে পারবো। আমরা জানতে পেরেছি যে তিনি নির্বাচনী অংশ তো নিচ্ছেন এবং নির্বাচনে অংশ নেওয়ার কারণে তিনি দেশের বাইরে, ঢাকার বাইরে দেশের বিভিন্ন প্রান্তে তিনি বিভাগীয় সমাবেশে অংশ নেবেন, নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন, সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পেরেছি। এই কর্মসূচিগুলি তার হাতে রয়েছে। আপনারা জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি দেশ ছেড়েছিলেন চিকিৎসার জন্য। তিনি লন্ডনে গিয়েছিলেন এবং 17 বছর পর, অর্থাৎ 17 বছর 3 মাস 14 দিন পর তিনি আজ দেশে ফিরেছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ঐতিহাসিক যে জমায়েত এবং এই আয়োজনকে ঐতিহাসিক করে রাখতে নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ আজ বিমানবন্দর থেকে এই 300 ফিট এলাকা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে, যেখানে সাধারণ মানুষ সহ নেতাকর্মী, তারা সমর্থক এবং এই এলাকারগুলির বাসিন্দারা, তারাও কিন্তু আজকে যোগ দিয়েছিলেন এই 300 ফিটের গণসংবর্ধনা অনুষ্ঠানে। এবং শুধু তাই নয়, বিমানবন্দরে নামার পরে তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন, তার গাড়ি বহর ঘিরে রাস্তার দুপাশে লক্ষ লক্ষ নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন, তারা হাত নেড়েছেন, তারা তাকে স্লোগান দিয়ে আমরা গাড়িটা ছেড়ে দিই, বহরের আমরা
সরকার হাসপাতালের দিকে যাবে সেটি কিন্তু দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা ইতিমধ্যে রাস্তার দুপাশে অবস্থান নিয়েছেন এবং তার নিরাপত্তায় নিয়োজিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়ি বহরটি সামনের দিকে এগিয়ে আসছে। বহরটি ইতিমধ্যে এবারকার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেছে। আমরা দেখছি নেতাকর্মীরা দুপাশে অবস্থান নিচ্ছে, রাস্তার দুপাশে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। ইনারা কিন্তু গতকাল থেকেই কিন্তু এই 300 ফিট এলাকায় রয়েছেন, বিমানবন্দর এলাকায় রয়েছেন, কারণ এনারা দেশের এই নেতাকর্মীরা সাধারণ মানুষ সহ যারা রয়েছেন তারা মূলত এই লোকগুলো, এই মানুষগুলো আসলে গত 2 থেকে 3 দিন যাবৎ এই ঢাকা রাজধানীমুখী হচ্ছেন। তারা শুধু তাদের নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখতে, ঐতিহাসিক দিন হিসাবে স্মরণীয় করে রাখতে আজকে তারা লক্ষ লক্ষ মানুষের জমায়েত তারা সৃষ্টি করেছেন এই বিমানবন্দর থেকে 300 ফিট এলাকা পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সমাবেশ অভ্যর্থনা অনুষ্ঠান শেষ হয়ে গেলেও এখনো লক্ষ লক্ষ মানুষ রাস্তার দুপাশে অবস্থান নিয়েছেন। এই নিরাপত্তা যে প্রোটোকল আছে তার গাড়ি বহরকে ঘিরে, সেটি কিন্তু সামনে এগোতে পারছে না, অনেক পিছনে। দেখতে পাচ্ছেন যে তার নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, একই সঙ্গে তার সিএসএফ সদস্য অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যরাও কিন্তু এই বহরে রয়েছেন এবং নিরাপত্তা দিচ্ছেন তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটিকে ঘিরে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি বহর ঘিরে যে উচ্ছ্বাস উদ্দীপনা নেতাকর্মীদের, সাধারণ মানুষের মধ্যে, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। গত 2 দিন যাবৎ এই 300 ফিট এলাকায় এই নেতাকর্মীরা এসেছেন। তারা শীতের মধ্যেও এই এলাকায় ছিলেন। এই মুহূর্তে ওই গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করছি, তাকে সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে নেতা কর্মীদের ভিড় ঠেলে তার গাড়ি ভর্তি, এবং তিনি সামনে এখনো রয়েছেন, যিনি হাত নাড়ছেন তারেক রহমান গাড়ির সামনে থেকে নেতা কর্মীদের উদ্দেশ্যে, এবং তার এই রাজস্বিক অভ্যর্থনা সংবর্ধনা, তার এই আজকের ঐতিহাসিক মুহূর্তে যারা এসেছেন তারা সত্যি সাক্ষী হয়ে থাকবেন। এত মানুষের জমায়েত স্মরণকালে সব শেষ কবে হয়েছে তা কিন্তু কেউ বলতে পারবেন বলে সন্দেহ রয়েছে। এখানে যে লক্ষ লক্ষ মানুষের আজ জমায়েত, সেটি সেখানে দেখতে পাচ্ছেন গাড়িবহর ঘিরে নিরাপত্তা, নেতাকর্মীদের উচ্ছ্বাস, একই সঙ্গে দুপাশ রাস্তা জুড়ে মানুষের অবস্থান, তাকে হাত নেড়ে স্লোগান দিয়ে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন, যিনি 17 বছর পর রাজধানী ঢাকায় অর্থাৎ বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। আজকে সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল 11:40-এ তিনি প্লেন থেকে তার যে বহনকারী ফ্লাইটটি সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, এবং একই সঙ্গে তার অবতরণের পর তিনি বেশ কিছু সময় সেখানে কাটান, অর্থাৎ তার নেতাকর্মীরা এবং তার পরিবারের সদস্যরা তাকে অভ্যর্থনা জানান, তাকে স্বাগত জানান বাংলাদেশে, এবং তারপরে তিনি যখন বের হয়ে আসেন মুক্ত আকাশে, বাংলাদেশের মুক্ত আকাশে যখন এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে আসেন, তখন তিনি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একটি 17 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তিনি জুতা খুলে মাটিতে পা দিয়েছেন, এবং শিশির ভেজা ঘাসে তিনি পা দিয়েছেন, এবং একই সঙ্গে তিনি সেই মাটি ধরেছেন, মাটি এক মুঠো মাটি তিনি হাতে নিয়েছেন। এতগুলো বছর পরে
এতগুলো বছর পরে তার এই আগমন এবং তার যে আবেগ বাংলাদেশের মানুষের প্রতি, তার যে ভালোবাসা, সেটি আজ আবারও তিনি প্রমাণ দিলেন এবং তার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এতগুলো বছর জুড়ে, সেই আকাঙ্ক্ষা আজ পূরণ হচ্ছে। তার আকাঙ্ক্ষা আজ তিনি পূরণ করেছেন এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও আজ পূরণ হয়েছে। এই মানুষের যে তার যে আসলে বাংলাদেশে যে ফিরে আসার যে আকাঙ্ক্ষা ছিল সেটি আজ তিনি পূরণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি ইতিমধ্যে এবারকারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারেক রহমানের গাড়ি বহর এবং তিনি সামনে থেকে হাত নাড়ছেন এবং দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা তার দুপাশে অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তারা রাস্তায় অবস্থান নিয়ে তাদের নেতাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে। আমরা বারবার বলছি এই কারণে এই কথাটি যে তাকে দেখার জন্যই তো আজ এত আয়োজন, তাকে তার কথা শোনার জন্য এত আয়োজন, তাকে অভ্যর্থনা জানাতেই এত আয়োজন, যে কারণে মানুষ তাকে দেখার জন্য এই আয়োজন। ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে তাদের আজকে তাদের আয়োজনকে না 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 দেখতে পাচ্ছেন তারেক রহমান কে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু এখনো শেষ হয়নি। এখন তারেক রহমান তিনি যাচ্ছেন এবারকার হাসপাতালের উদ্দেশ্যে। তার অভ্যর্থনা সমাবেশ শেষ করার পরে তিনি যাচ্ছেন এবারকার হাসপাতালের দিকে, যেখানে তার মা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রহমানকে ঘিরে তার গাড়ি বহরটি ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, বিশেষ করে সেনাবাহিনী তাকে নিরাপত্তা দিচ্ছে এবং দুপাশে সাধারণ মানুষের ভিড় দেখছেন। একই সঙ্গে গণমাধ্যম কর্মীরাও তার সঙ্গে রয়েছেন এই বহরে, যারা যার সংবাদ সংগ্রহের জন্য সময় টেলিভিশনে রয়েছে। আজকে সারাদিন আপনারা দেখতে পাচ্ছেন যে তার অবস্থান, তার সংবাদ সংগ্রহের জন্য সর্বশেষ আপডেট সময় সংবাদ দিয়েছে। যারা টেলিভিশন সেটের সামনে আছেন তারা দেখছেন টিভিতে, এবং যারা টেলিভিশন সামনে নেই তারা মোবাইল ফোনের মাধ্যমে সময়ের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন তারেক রহমানের এই আজকের স্বদেশ প্রত্যাবর্তন 17 বছর পর, এবং তিনি তার অভ্যর্থনাকে কেন্দ্র করে যেই তার চলাচলের পথ, অভ্যর্থনা এবং তার মাকে দেখতে যাওয়ার যে রাস্তা জুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হয়েছে, তার জন্য সেই সংবাদ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। সবশেষ আপডেট দেখাচ্ছি আমরা সময় টেলিভিশন দর্শকদের সময়ের পর্দায়। এই মুহূর্তে তারেক রহমানের বহনকারী গাড়ি বহরটি ইতিমধ্যে এবারকার হাসপাতালের দিকে যাচ্ছে। এখনও নেতাকর্মীরা তার গাড়ি বহর আশেপাশে ডানে বামে অর্থাৎ দুপাশে
অবস্থান নিয়েছে। গাড়ি বহর ঘিরে অবস্থান নিয়েছেন এবং তারেক রহমান হাত নেড়ে সবাইকে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে যে তাদের অভ্যর্থনা তিনি গ্রহণ করছেন। নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, তারা তাদের নেতাকে একবার দেখার জন্য এই অবস্থান নিচ্ছেন। গত কয়েকদিন যাবতই 2-3 দিন যাবত তারা ঢাকামুখী হচ্ছেন এবং গতকালকে দেখেছি আমরা, গতকালকে থেকেই নেতাকর্মীরা এই 300 ফিট এলাকায় তারা অবস্থান নিয়েছিলেন, যারা তার নেতাকর্মীকে দেখার জন্য